হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আড্ডা 24/7 এর প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গুড মর্নিং প্রত্যেককে। যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। গুড আফটারনুন হয়নি এখনো, 10টা বাজে শুধু সবে। ঠিক আছে, সেট। গুড মর্নিং প্রত্যেককে। চলো, তো আজকে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। তো ইন্টারন্যাশনাল উইমেন্স ডের থিম কি রয়েছে সেটা আমরা সবাই নিশ্চয়ই জানি। তো সেই থিমটা আমরা দেখে নেব। আজকের দিনটাকে আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হিসেবে পালন করে থাকি। তো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে একদম ওয়েবসাইট দেখে তোমাদেরকে পড়াবো, তো জাস্ট একটু ওয়েট করে যাও। দেখো, তোমরা গুগলে সার্চ করবে আড্ডা 24/7 সিএ, ঠিক আছে? তো সবাইকে জানাচ্ছি হ্যাপি উইমেন্স ডে। জাস্ট আমি কারেন্ট অ্যাফেয়ার্স টুডেতে ক্লিক করে দিলাম। তো দেখো, টুডে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা যেটা দেখবো উইমেন্স ডে স্পেশাল, ঠিক আছে? তো T20 আজকে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেটা নিউজ সেটা আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে। আজকে T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ রয়েছে সন্ধেবেলা 8টার সময়। কোথায় হবে এই ফাইনাল ম্যাচ? এটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা গুজরাটের আমেদাবাদে অবস্থিত। যে স্টেডিয়ামে 1,32,000 মানুষ বসতে পারে একসাথে, এবং এই স্টেডিয়াম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্টেডিয়াম। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট দেখো, এখানে দেখো একটা উইনারদের লিস্ট দেওয়া আছে। কবে থেকে T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল আমরা যদি একটু দেখে নিই। কবে থেকে T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল? 2007 সাল থেকে T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল। তো 2007 সাল থেকে T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। দেখো, 2007 সালে যে হোস্ট নেশন ছিল সেই হোস্ট নেশনের নাম ছিল সাউথ আফ্রিকা। প্রথমবার 2007 সালে ইন্ডিয়া উইনার হয়েছিল এবং পাকিস্তান রানার্স আপ হয়েছিল। ওকে, 2009-তে প্রতি 2 বছর ছাড়া ছাড়া এই T20 ওয়ার্ল্ড কাপ হয়। খাতায় না লিখলেও হবে, জাস্ট ওয়েবসাইট দেখেও পড়তে পারো, ঠিক আছে? দেখো, তারপরে 2009 সালে ইংল্যান্ডে হয়েছে, পাকিস্তান উইনার হয়েছিল। তো ভারত মোট কতবার উইনার হয়েছে আমরা যদি দেখে নেই। 2007 সালে ইন্ডিয়া জিতেছে, 2024-এ ইন্ডিয়া জিতেছে, এবং 2026-এ আজকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে এই T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এবং আজকে ইন্ডিয়াতে ফাইনাল ম্যাচ রয়েছে, এবং সেটা কারা জিতবে, কারা উইনার হবে। তো দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ। নিউজিল্যান্ড কিন্তু এর আগে একবারও T20 ওয়ার্ল্ড কাপ জেতেনি, ঠিক আছে? ভারত 3বার জিতেছে, একবার 2007-এ, একবার 2024-এ, আর আজকে দিন যদি জিতে যায় তাহলে 2026-এও জিতে যাবে। দুবার অলরেডি ভারত জিতে গেছে। কিন্তু নিউজিল্যান্ডকে দেখো, নিউজিল্যান্ড কিন্তু একবারও T20 ওয়ার্ল্ড কাপ পায়নি। তো তারা যদি T20 ওয়ার্ল্ড কাপ পায় তো তারা কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখে দেবে যে তারাও T20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে। ওকে, চলো, বোঝা গেল। নেক্সট এবার আমরা চলে আসছি। দেখো, দ্য ক্রিকেট ওয়ার্ল্ড টার্নস ইটস আইজ টুয়ার্ড দ্য নরেন্দ্র মোদী স্টেডিয়াম ইন আহমেদাবাদ, March 8, 2026, ঠিক আছে? তো আইসিসি T20 ওয়ার্ল্ড কাপের এটা কততম এডিশন, কততম গ্র্যান্ড ফিনালে হচ্ছে? এটা 10th এডিশনের গ্র্যান্ড ফিনালে হচ্ছে। ওকে,
কার সাথে কার ম্যাচ আছে, ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে। এই সম্পর্কিত তথ্য তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেখো উইমেন্স ডে স্পেশাল রোল অফ উইমেন সোলজার ইন অপারেশন সিন্দুর। তো অপারেশন সিন্দুর তোমরা নিশ্চয়ই মনে আছে, অপারেশন সিন্দুর হয়েছিল 7th মে। তো 7th মে যে অপারেশন সিন্দুর হয়েছিল সেখানে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে অপারেশন সিন্দুরে যে সমস্ত নারী সৈনিকরা বিশেষ কিছু ভূমিকা পালন করেছিল তাদেরকে কিন্তু সম্মান জানানো হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দুজন মহিলাকে আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুরে। 2025 সালে অপারেশন সিন্দুরের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল মহিলা সৈন্যদেরকে। তারা সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একজনের নাম হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি, আরেকজন হচ্ছেন উইং কমান্ডার বমিকা সিং। ঠিক আছে, তো এনাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে অপারেশন সিন্দুরে যে সমস্ত মহিলারা অংশগ্রহণ করেছিল আজকের নারী দিবসে, তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বলতে পারো যে তাদেরকে গুরুত্বপূর্ণ একটা সম্মান দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস তোমরা একটু মাথায় রেখো যে এইবার যে 28শে ফেব্রুয়ারি আমরা ন্যাশনাল স্পেস ডে পালন করেছি, ন্যাশনাল সায়েন্স ডে পালন করেছি 28শে ফেব্রুয়ারি। সেই 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডেতেও আমরা দেখেছি মহিলারা তারা বায়োটেকনোলজি থেকে শুরু করে এআই থেকে শুরু করে বিভিন্ন গবেষণাতে মহিলারা কতটা অবদান রেখেছে সেটাকে গুরুত্ব দিয়ে কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে থিমকে নির্বাচন করা হয়েছিল। এবং যে স্টিম সেকশনটা রয়েছে, স্টিম মানে এস ফর সায়েন্স, টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং, এম ফর ম্যাথামেটিক্স, এই স্টিম ফিল্ডের মধ্যে যাতে ইয়াং গার্লস যারা রয়েছে তারা যাতে বিশেষ করে পার্টিসিপেট করে, তো তার জন্য কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে থিম মহিলাদেরকে কেন্দ্র করে রাখা হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, হিন্দুর রিভিউ থেকে দেখে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট এবার আমরা চলে আসি, তাহলে বুঝতে পারলে। আচ্ছা দেখো, নেক্সট আমরা নিউজে চলে আসি। যেহেতু আজকে উইমেন্স ডে, তো তার জন্য উইমেন্সদের রিলেটেড প্রচুর নিউজ আমরা দেখতে পাবো। যেমন দেখো, টপ ইন্সপায়ারিং উইমেন সিইওস অফ ইন্ডিয়া হু সেভ দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট দেম। ঠিক আছে, তো যারা আমাদেরকে ইন্সপায়ার করছে, যে সমস্ত মহিলারা, ঠিক আছে, যারা সিইও হিসেবে বিভিন্ন কোম্পানির সিইও হিসেবে গোটা বিশ্বকে একটা লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছে বা গোটা বিশ্বকে চালিত করছে, সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু সম্মান জানানো হয়েছে। ঠিক আছে, তো এখানে তাদের বিভিন্ন রকম নাম দেওয়া আছে, তোমরা এগুলো একটু জাস্ট পড়ে নিতে পারো। আমাদের এই ওয়েবসাইটটা চেক করলে তুমি বিভিন্ন নিউজ জানতে পারবে। ওকে, চলো নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেট নিউজে আমরা চলে আসি। বিভিন্ন রকম স্টেট নিউজ সেইগুলো আমরা দেখে নিই। তো দেখো, মহারাষ্ট্র থেকে বাজেট প্রকাশ করা হয়েছে। কর্ণাটকের বাজেট, মহারাষ্ট্র বাজেট, এইগুলো আমরা একটু দেখে নেব। এবং কর্ণাটক প্রপোজ ব্যান অন সোশ্যাল মিডিয়া ফর চিলড্রেন ইন বাজেট অফ 2026-2027। 2026-27 যে কর্ণাটকের বাজেট পেশ করা হয়েছে সেখানে কিন্তু ব্যান করা হয়েছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চিলড্রেনদের জন্য। তো এই সংক্রান্ত নিউজ আমরা একটু দেখে নেব। ঠিক আছে, কেরালা থেকে আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে দেখতে যাচ্ছি। কেরালা ইন্ট্রোডিউস করেছে এমি হেলথ অ্যাপ ফর ইজি অ্যাক্সেস টু হেলথ কেয়ার সার্ভিস। তো হেলথ কেয়ার সার্ভিসকে খুব সহজে যাতে নাগরিকরা অ্যাক্সেস করতে পারে তার জন্য কেরালা যে সরকার রয়েছে সেই কেরালা সরকার থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ অ্যাপকে, যে অ্যাপের নাম মি হেলথ অ্যাপ। ঠিক আছে, মি হেলথ অ্যাপ। নেক্সট এবার আমরা চলে আসি, অন্ধ্রপ্রদেশ অ্যানাউন্স করেছে 25,000 ইনসেন্টিভ ফর সেকেন্ড অ্যান্ড থার্ড চাইল্ড। ঠিক আছে, তারপরে দেখো, গুজরাট লঞ্চ করেছে হার্ট স্টার্ট 5.0 বিগ বুস্ট ফর হিউম্যান এন্টারপ্রেনিয়ার অ্যান্ড স্টার্টআপস। তো দেখো, এই যে হার্ট স্টার্ট যে প্রোগ্রামটা, এই হার্ট স্টার্ট প্রোগ্রামটা এটা গুজরাট রাজ্য থেকে লঞ্চ করা হয়েছে। এবং গুজরাট রাজ্য থেকে কেন লঞ্চ করা হয়েছে, যারা মহিলা এন্টারপ্রেনিয়ার রয়েছে তাদেরকে আরো
বিভিন্ন দিক থেকে সহযোগিতা করার জন্য হার্ট স্টার্ট 5.0 এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছে মহিলা এন্টারপ্রেনার এবং স্টার্টআপ গুলোকে আরো ত্বরান্বিত করার জন্য। গুজরাটের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটিল। ওকে, নেক্সট দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নর আনন্দ বোস রিজাইন দিয়ে দিয়েছেন, তিনি রিজাইন দিয়ে দিয়েছেন রাজ্যপাল পদ থেকে। ঠিক আছে, ইন্ডিয়া টু বিল্ড ফার্স্ট রিভারাইন লাইট হাউসেস অন ব্রহ্মপুত্র রিভার। তো দেখো, ব্রহ্মপুত্র রিভারের ওপর ইন্ডিয়া প্রথমবার রিভারাইন লাইট হাউস বিল্ড করেছে, এই সংক্রান্ত নিউজগুলো আমরা দেখে নেব। তো যে নিউজগুলো আমরা পড়বো এখন, সেইগুলো জাস্ট আমরা একটু প্রথমটা একটু দেখে নিলাম, এইবার আমরা একদম ভেতরে চলে যাব। ঠিক আছে, চলো একটা একটা করে নিউজ আমরা দেখে নিই। ফার্স্ট আমরা চলে আসি মহারাষ্ট্র বাজেটে। ঠিক আছে, যাদের ইংলিশে অসুবিধা বাংলা করে নিতে পারবে, বাংলাতেও পড়তে পারবে। তো দেখো, মহারাষ্ট্র বাজেট 2026-27। তো মহারাষ্ট্র বাজেটে প্রথম সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে কাদের ওপর? কৃষকদের ওপর। ঠিক আছে, কৃষকদের জন্য বড় ঋণ মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনো রকম কোনো লোন থাকে কৃষকের, সেই লোনকে মুকুব করে দেওয়া। এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছ, এই যে ভদ্রলোক যার নাম দেবেন্দ্র ফাডনবিস। তো দেবেন্দ্র ফাডনবিস তিনি মহারাষ্ট্র বাজেট 2026-এ 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করে দেওয়ার কথা বলেছেন। যদি কোনো কৃষকের 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ থাকে, তো সেই ঋণকে মুকুব করে দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে, দেবেন্দ্র ফাডনবিসের যে বাজেট, মহারাষ্ট্র বাজেট। তারপরে দেখো, সৌর সহায়তা। সৌর সহায়তা মানে সৌর বিদ্যুতের মধ্যে দিয়ে যাতে কৃষক তার যন্ত্রপাতি চালনা করতে পারে, জমিতে জল দেওয়ার জন্য যদি কোনো মেশিন চালাতে হয় সেটা যাতে সৌর শক্তির সাহায্যে চালাতে পারে, তার বাড়ির খরচা যাতে বিদ্যুতের খরচা সৌরশক্তির সাহায্যে মেটানো যায় সেটার দিকে। তার সাথে সাথে পর্যটন বৃদ্ধির দিকে লক্ষ্য দেওয়া হয়েছে এইবার বাজেটে। পর্যটন শিল্প যাতে বৃদ্ধি পায়। পর্যটন শিল্প বৃদ্ধি পেলে কি হবে, যে সেই জায়গার গ্রাউন্ড যে সমস্ত লোকজন কাজ করে, কারণ দেখো যারা সরকারি চাকরি করে তারা তো সরকারি চাকরি করে, যারা বেসরকারি চাকরি করে তারাও বেসরকারি চাকরি করে, কিন্তু গ্রাউন্ড লেভেল ওয়ার্কার যারা রয়েছে, যারা ধরো কোনো গাড়ি চালায়, কোনো ড্রাইভার কোনো হোটেল চালাচ্ছে বা কোনো হোটেলে কাজ করছে, বা তার কোনো ছোট দোকান আছে, বা তার কোনো ছোট মুদিখানা দোকান বলো বা তার রেস্টুরেন্ট বলো, এগুলো আছে, এগুলো কিন্তু পর্যটন শিল্প যত বাড়বে তত কিন্তু গ্রাউন্ড লেভেলে এই সমস্ত দোকানপাট খুব ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে চলবে। তো সেই পর্যটন শিল্পকে বৃদ্ধি করার দিকে এইবার বাজেটে নজর দেওয়া হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই জানো, এআই কে কিন্তু সমস্ত দেশ অ্যাডাপ্ট করে নিয়েছে। এআই পুরো পৃথিবীটাকেই চেঞ্জ করে দিতে চলেছে। ঠিক আছে, পুরো পৃথিবীটাকেই চেঞ্জ করে দিতে চলেছে এআই। এবং নেক্সট 2-3 বছরের মধ্যে দেখবে প্রচুর হিউজ পরিবর্তন একটা চলে এসছে গোটা ওয়ার্ল্ডে। তো এআই চালিত কৃষি উদ্যোগ ঘোষণা করা হয়েছে। ওকে, বাজেটের লক্ষ্য রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করা। এই যে মহারাষ্ট্র থেকে যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটের ফার্স্ট লক্ষ্য মহারাষ্ট্রের যে অর্থনীতি সেটাকে স্ট্রং করা এবং বিভিন্ন রকম ক্ষেত্রে উন্নয়নকে উৎসাহিত দেওয়া। ওকে, বোঝা গেল? দেখো, কৃষি ঋণ মুকুব করার কথা বলা হয়েছে। 2 লক্ষ টাকা পর্যন্ত যাদের ঋণ ছিল তাদেরকে মুকুব করে দেওয়া হবে, কৃষকদের ঋণ। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে কৃষি ঋণ মুকুব করে দেওয়ার উদ্যোগ, এই উদ্যোগে প্রায় 28 থেকে 30 লক্ষ কৃষক উপকৃত হবেন এরকমটা আশা করা হচ্ছে। এবং প্রচুর কৃষক আছে যারা ঋণ পরিশোধ করতে পারছে না। ঠিক আছে, ঋণ পরিশোধ করে দিয়েছেন, মানে ধরে নাও যারা ঋণ পরিশোধ অলরেডি করে দিয়েছেন, সেই সমস্ত কৃষকদেরকে 50,000 টাকা এক্সট্রা দেয়া হবে তাদের অ্যাকাউন্টে। ঠিক আছে, তো প্রকৃত কৃষকদের কাছে সুবিধা পৌঁছানোর জন্য রাজ্য সরকার এগ্রি স্ট্যাকের অধীনে একটা কৃষক আইডিও চালু করেছে, যার মধ্যে দিয়ে কিন্তু কৃষকদের উপর যে আর্থিক চাপ সেটাকে যাতে কমানো যায় এবং কৃষি উন্নয়নটাকে আরো যাতে ডেভেলপ করা যায়। কারণ দেখো, কৃষকদের উপর যদি কোনো আর্থিক চাপ থাকে, তাহলে সে তো আর্থিক চাপে পড়েই সে তো তার যেটা কাজ, মানে কৃষি কাজ করা, ফসল ফলানো, ফসল তো তুমি কলকারখানায় ফলাতে পারবে না, বা ফসল তুমি একবারে বেশি ফলিয়ে ফেললে, মানে ধরে নাও কলকারখানায় কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাকে তুমি প্রচুর পরিমাণে তৈরি করে প্রোডাক্টটাকে সঞ্চয় করে রেখে দিতে পারো, কিন্তু ফসল তো ওরকম নয়, একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে ফসল উৎপাদন হবে। তো যারা ফসল উৎপাদন করে সেই কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আর কৃষকদের যখন বাঁচিয়ে রাখা যাবে তখনই কিন্তু
ফসল বেশি পরিমাণে উৎপাদন হবে এবং মানুষের মধ্যে খাদ্যের অভাব হবে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, কৃষি এবং গ্রামীণ যে অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, কৃষি গ্রামীণ উন্নয়নে ফোকাস করেছে $500 বিলিয়ন। তো দেখো, মহারাষ্ট্রে 2026-এ কৃষি ও গ্রামীণ উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যে কৃষি অর্থনীতিতে $55 বিলিয়ন থেকে $500 বিলিয়ন কিন্তু তোমার হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে। প্রাকৃতিক কৃষি মিশনের জন্য 5 লক্ষ হেক্টর জমিকে প্রাকৃতিক কৃষির আওতায় নিয়ে আসা হবে, এই পরিকল্পনা করা হচ্ছে। প্রাকৃতিক কৃষি মানে ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিং এ কি হয়, যে প্রথমে দেখো ফসল খুব একটা যে ভালো উৎপাদন হবে তা নয়, কিন্তু আস্তে আস্তে ন্যাচারাল ফার্মিং এর মধ্য দিয়ে বলতে পারো যে প্রচুর তোমার ফসলের কিন্তু মাত্রা বাড়তে থাকবে, ফসল অনেক বেটার হবে এবং সেই ফসল অনেক সুস্বাদু হবে এবং সেই ফসল কিন্তু শরীরের জন্য উপকারী এবং সেখান থেকে কৃষক আরো বেশি মুনাফা অর্জন করতে পারবে। তো ন্যাচারাল ফার্মিং এর জন্য 5 লক্ষ হেক্টর জমিকে কিন্তু কৃষি জমির আওতায় নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি মহারাষ্ট্রের বাজেটে আরো একটা খুব ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট। সেখানে বলা হচ্ছে 1000 কিলোমিটারের বেশি মেট্রো লাইন তৈরি করা হবে। বুঝতে পারছো, 1000 কিলোমিটারের বেশি মেট্রো লাইন, 6000 কিলোমিটার 2 লেনের মহাসড়ক তৈরি করা হবে। ওকে, 1000-এর বেশি জনসংখ্যার যে সমস্ত গ্রামগুলো আছে, যে সমস্ত গ্রামে জনসংখ্যার সংখ্যা 1000-এর ওপরে, সেই সমস্ত গ্রামে কংক্রিটের রাস্তা দিয়ে সেই সমস্ত গ্রামকে কানেক্ট করা হবে। এছাড়া 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে সিউড়ি থেকে কোস্টাল রোড পর্যন্ত সিগন্যাল ফ্রি ট্রাফিক করিডোর তৈরি করা হবে, যাতে কোনো রকম কোনো সিগন্যাল থাকবে না, যাতে খুব সহজে একটা মানুষ একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো রকম সিগন্যালের মধ্যে না পড়ে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তো যেখানে যেখানে সিগন্যাল আছে, যেখানে মানে খুব পপুলেশন আছে, তার ওপর দিয়ে ফ্লাইওভারের মতো তৈরি করে নেওয়া হবে, তো সিগন্যাল ফ্রি রাস্তা তৈরি করা হবে। ঠিক আছে, আর রাজ্য সরকার মেট্রোপলিটন যে সমস্ত অঞ্চল আছে, শহর আছে, সেইগুলোকে সম্প্রসারণের জন্য চিন্তা ভাবনা করছে। মুম্বাই 3.0, মুম্বাই 4.0 উন্নয়ন অঞ্চলের পরিকল্পনা কিন্তু তারা করেছে। নেক্সট এবার আমরা চলে আসি, দেখো নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন এবং শিল্প উদ্যোগের জন্য মহারাষ্ট্র বাজেটে চিন্তা ভাবনা করা হয়েছে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, শুধুমাত্র সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য। নেক্সট দেখো, আবাসন প্রকল্পের আওতায় বিভিন্ন সৌর প্যানেলকে ভর্তুকি দিয়ে নিয়ে আসা হবে, যে সৌর প্যানেলগুলোকে বাড়ির ছাদে বসানোর মধ্য দিয়ে সৌর শক্তি উৎপাদন হবে। রাজ্যের পর্যটন লক্ষ্যমাত্রাকে 16 কোটি থেকে 38 কোটিতে বৃদ্ধি করার জন্য ভাবনা চিন্তা করা হয়েছে। এটি গ্লোবাল কম্পিটেন্স সেন্টার নীতির লক্ষ্য হচ্ছে 400টা কেন্দ্র স্থাপন করা হবে, এর ফলে 4 লক্ষ কর্মসংস্থানও কিন্তু সৃষ্টি হবে। তো 400টা গ্লোবাল কম্পিটেন্স সেন্টার তৈরি করা হচ্ছে, যার মধ্যে দিয়ে 4 লক্ষ কর্মসংস্থানও তৈরি হবে। তারপরে দেখো 50,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বিভিন্ন রকম কর্মসংস্থানের জন্য। ঠিক আছে, তো দেখে নাও মহারাষ্ট্র বাজেটে 2026-এর ঋণ মুকুব প্রকল্পের অধীনে কৃষকদের জন্য সর্বোচ্চ কত ঋণ মুকুব করা হয়েছে, প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। এই কোশ্চেনটার প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। এখানে দেখো একটু অস্পষ্ট লাগছে, কিন্তু তোমরা এই বিষয়টাকে একদম যে কোনো আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্টলি পড়তে পারবে। তো প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও যে মহারাষ্ট্র বাজেট 2026-এর ঋণ মুকুব প্রকল্পের অধীনে কৃষকদের কত টাকা ঋণ মুকুব করা হবে বলা হয়েছে। বা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ, 2 লাখ টাকা পর্যন্ত, 2 লাখ টাকা পর্যন্ত ঋণ মুকুব করা হবে। আর যারা অলরেডি ঋণ প্রদান করে দিয়েছে তাদেরকে এক্সট্রা 50,000 টাকা মতো কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে বুঝতে পারছো, ভালো লাগছে ক্লাস, প্রত্যেকে একটু লিখে জানিয়ে দাও। এরকম ওয়েবসাইট থেকে পড়তে হবে, আমি তোমাদের বলছি যে আমাদের ওয়েবসাইটটাকে ফলো করো, ওয়েবসাইটটাকে ফলো করলে ইচ এন্ড এভরিথিং জানতে পারবে এবং ভালোও লাগবে ক্লাস। ঠিক আছে, ভালোও লাগবে পড়তে, ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে। অ্যান্সার কি হবে? 2 লাখ হবে রাইট অ্যান্সার। মহারাষ্ট্র বাজেটে 2026-এর ঋণ মুকুব প্রকল্পের অধীনে কৃষকদের জন্য সর্বোচ্চ কত ঋণ মুকুব করা হবে এটা বলা হয়েছে 2 লাখ পর্যন্ত। ঠিক আছে স্যার, আমি আপনার ক্লাস ফলো করি। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি, আমি প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই।
আজকে অনেকে গ্রুপ ডির এক্সাম দিতে গেছো বা গ্রুপ ডির এক্সাম দেবে তোমরা। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে কাল থেকে, কাল সোমবার, যেহেতু গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স এই সাবজেক্টটা ওরকম ভাবে অতটা ছিল না, তো তার জন্য আমি অতটা এফোর্ট দিয়ে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গাটা গ্রুপ সিডির জন্য পড়াইনি। মানে পড়াইনি বলতে গ্রুপ সিডির জন্য অতটা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্স ছিল না, যেহেতু সিলেবাসের মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো নাম ছিল না তার জন্য। কিন্তু তাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2-3টে কোশ্চেন আসবে, খুব সহজ সহজ, দেখবে ওগুলো তোমরা পারবেই। গ্রুপ সিতেও এসেছে, গ্রুপ ডিতেও আসবে। এইবার যেটা বলবো সেটা হচ্ছে কাল সকাল 8টা থেকে প্রত্যেকে ঘুম থেকে উঠে সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা করবে, কারণ কাল থেকে আমি একটা দুর্দান্ত ওয়েটে কারেন্ট অ্যাফেয়ার্স কে রিপ্রেজেন্ট করবো তোমাদের সামনে। তো যারা কালকে সকাল 8টার ক্লাস করবে তারা কিন্তু দুর্দান্ত ভাবে উপকৃত হবে, ঠিক আছে? এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে। ক্লাসের পড়াশুনো ক্লাসেই আমি মুখস্থ করিয়ে দেবো, বাড়িতে গিয়ে শুধু রিভিশন করতে হবে, এবং সুন্দরভাবে আমি কিন্তু তোমাদের পিপিটিও তোমাদের প্রদান করে দেবো, মানে পিপিটিও দিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট এবার আমরা চলে আসি। তাহলে মহারাষ্ট্র বাজেট সম্পর্কে আমরা জেনে নিলাম। নেক্সট দেখো কর্ণাটক বাজেটে চলে আসি। কর্ণাটক বাজেট 2026 সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দেওয়া হয়েছে চিলড্রেন্স এর জন্য কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমরা দেখব। দেখা যাক। দেখো, যে কোনো জিনিস ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, ওকে? তো কর্ণাটকের ক্যাপিটালের নাম কি জানা আছে? কর্ণাটকের ক্যাপিটাল হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর, ওকে? কর্ণাটকের ক্যাপিটাল হচ্ছে ব্যাঙ্গালোর। কর্ণাটকের ক্যাপিটাল ব্যাঙ্গালোর। কর্ণাটক বাজেট 2026। তো দেখো, সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে, এডুকেশনে ব্যাপক প্রচার করা হয়েছে। 4.48 ট্রিলিয়ন টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রচারের জন্য, শিক্ষাক্ষেত্রকে আরো ডেভেলপ করার জন্য, ঠিক আছে? চলো, কম বয়সী যারা 16 বছরের কম বয়সী শিশু আছে তাদের জন্য সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধকরণ করার কথা বলা হয়েছে। শিক্ষা পরিকাঠামোতে বড় বিনিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। নারী কল্যাণ প্রকল্প চালু করার, বিভিন্ন রকম নারী কল্যাণ প্রকল্প চালু করার কথা বলা হয়েছে। বৈদ্যুতিক বাস, ইভি সেক্টরের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে, বৈদ্যুতিক বাস যাতে তৈরি হয়। পুলিশের আধুনিকীকরণ, আমাদের যে পুলিশ সিস্টেম রয়েছে সেই পুলিশ সিস্টেমটাকে আরো ডেভেলপ করা, আধুনিক করে তোলা। বেঙ্গালুরুতে নতুন একটা রোবোটিক্স এবং এআই উদ্ভাবন অঞ্চলকে তৈরি করা হবে। তো ব্যাঙ্গালোর তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? তো ব্যাঙ্গালোরে কিন্তু আরো একটা নতুন রোবোটিক্স এবং এআই চালিত, এআই উদ্ভাবন অঞ্চলকে তৈরি করা হবে, এরকমটা বলা হয়েছে বা জানানো হয়েছে, ঠিক আছে? তো একটা একটা করে দেখে নিই। দেখো, কর্ণাটকের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার নাম কি, তার নামটা আগে জেনে নেব। 2026 সালে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কর্তৃক 2027 অর্থ বছরের জন্য 4.48 ট্রিলিয়ন ব্যয়ের সাথে পেশ করা হয়েছে বাজেট, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী। তো দেখো, 16 বছরের কম বয়সী যারা শিশু আছে সেই সমস্ত শিশুদের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নীতি নেওয়া হয়েছে, যে কিছু কিছু সোশ্যাল মিডিয়াকে সেই শিশুদের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। শিক্ষার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারকে বৃদ্ধি করা হচ্ছে, নারী কল্যাণ কর্মসূচি নেওয়া হয়েছে। চলো একটা একটা করে দেখে নিই। মোট কত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে কর্ণাটকে? 4.48 ট্রিলিয়ন ডলারের বাজেট কিন্তু ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো একটা একটা করে চলে আসি, সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধকরণের জায়গাটা দেখে নিই। কর্ণাটক বাজেট 2026-এর সব থেকে গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে এটি একটি অন্যতম ঘোষণা। 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে এই নীতির মাধ্যমে শিশুরা যারা আছে তারা অতিরিক্ত মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়ে, অতিরিক্ত মোবাইল ব্যবহারে তাদের ক্ষতি হয়, ঠিক আছে? এবং তার জন্য কিছু বিধি নিষেধ দেওয়া উচিত। তো তার জন্য শিশুদের ডিজিটাল আসক্তি এবং ক্ষতিকারক যে অনলাইন সামগ্রী বা অনলাইন প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে, অনলাইন কন্টেন্ট গুলো আছে, যেগুলো শিশুদের বোধগম্যতার বাইরে বা শিশুদের এই বয়সে দেখা উচিত নয়, এইরকম টাইপের যে সমস্ত অনলাইন কন্টেন্ট গুলো আছে সেগুলো থেকে শিশুদেরকে যাতে দূরে রাখা যায় তার জন্য বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে 16 বছরের কম বয়সী শিশুদের জন্য বন্ধ করে দেয়া হবে।
তো ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে এরকম একটি স্টেপ নিতে চলেছে কর্ণাটক সরকার। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি শিক্ষাতে। শিক্ষাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা হচ্ছে শিক্ষার উপর। তো দেখো ফার্স্ট দেখে নাও, দেখো শিক্ষাতে গুরুত্বপূর্ণ যে কোনো কিছুকেই যদি ডেভেলপ করতে হয় না, তাহলে তার একটা ইনফ্রাস্ট্রাকচার চাই। তো প্রথম দেখো শিক্ষার অগ্রগতি কিভাবে হবে। শিক্ষার অগ্রগতি তখনই হবে যখন স্কুলটা খুব সুন্দরভাবে তৈরি হবে, স্কুলের শিক্ষকরা খুব সুন্দরভাবে যত্ন নিয়ে টিচার স্টুডেন্টদেরকে পড়াবে। এবার সবকিছুর একটা পরিকাঠামোগত উন্নয়ন হলে সমস্ত কিছুই ডেভেলপ হয়। যদি কোনো স্কুলের শৌচালয় ঠিক থাকে, কোনো স্কুলের সঠিকভাবে ক্লাসরুম থাকে, কোনো স্কুলে সঠিক টিচাররা থাকে, তো ডেফিনেটলি সেই জায়গার যে শিক্ষার মান সেটা কিন্তু ডেভেলপ করবে। আর যখনই শিক্ষার মান ডেভেলপ করবে তখনই কিন্তু সেই জায়গাটাও আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে কিন্তু ডেভেলপ হতে থাকবে। ঠিক আছে, আমার প্রশ্নটার উত্তর দিন। স্যার আড্ডাপিডিয়া বার্ষিক সিএ বই দুটোর কোন জায়গাগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমাকে একটু ডাক মার্ক করে দেবেন তাহলে ভালো হতো। এরকম তো মার্ক করা যায় না, তুমি ওভারঅল পড়তে থাকো, তুমি নিজেই বুঝতে পারবে কোনগুলো ইম্পর্টেন্ট, সেইগুলোকে একটু আন্ডারলাইন করে নাও। ঠিক আছে, হোয়াই টিচার সেন্ড দেয়ার ওন কিডস সেন্ড টু প্রাইভেট স্কুল, এটাও আমি বলে দিচ্ছি কেন পাঠাই। দেখো দেখো কর্ণাটক বাজেট 2026-এ শিক্ষার উপর ব্যাপকভাবে মনোযোগ দেওয়া হয়েছে। স্কুলের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে দেখো কর্মী নিয়োগের উন্নতির কথা, মানে স্কুলে আরো টিচারকে দিতে হবে, স্কুলে গ্রুপ সি ক্লার্ক, গ্রুপ ডি ক্লার্ক এদেরকে ইনভলভ করতে হবে। ঠিক আছে, তো টিচারদের কাজ তো শুধু পড়ানো, ঠিক আছে, পড়ানো এই সমস্ত কাজ করবে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত ক্লারিক্যাল পোস্টেও কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে যারা গ্রুপ সি গ্রুপ ডির মানুষেরা করবে। ঠিক আছে, তো দেখো কর্ণাটক বাজেট 2026-এ শিক্ষার উপর ব্যাপক মনোযোগ দেওয়া হয়েছে, সেখানে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এবং কর্মী নিয়োগের উন্নতির কথা বলা হয়েছে। সরকারি রাজ্য জুড়ে, মানে কর্ণাটক সরকার পুরো রাজ্য জুড়ে স্কুল এবং কলেজগুলোতে 15,000 শূন্য শিক্ষক পদ পূরণের পরিকল্পনা করেছে। বুঝতে পারছো, এইডএম এর ক্লাস এখানে হবে না, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে হবে, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে হবে। ঠিক আছে, তো দেখো কর্ণাটক সরকার রাজ্য জুড়ে স্কুল এবং কলেজগুলোতে 15,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে। এর সাথে 565 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিসের জন্য বরাদ্দ করা হয়েছে? শ্রেণী কক্ষ নির্মাণে বরাদ্দ করা হয়েছে, মেরামতের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। শ্রেণী কক্ষ নির্মাণ, মেরামত কাজ এসবের জন্য বরাদ্দ করা হয়েছে। কত টাকা? 565 কোটি টাকা। এরপর দেখো স্কুলের শৌচাগার নির্মাণের জন্য 75 কোটি টাকা। যে কোনো একটা স্কুলের শুধু ক্লাসরুম তৈরি করলে হবে না, নির্দিষ্টভাবে শৌচাগারও তৈরি করতে হবে যেগুলো স্কুলের বাচ্চারা ইউজ করতে পারবে। তো শৌচাগার নির্মাণের জন্য 75 কোটি টাকা। স্কুলে শুধু বিল্ডিং তৈরি করলে হবে না, আসবাবপত্র তৈরি করতে হবে। তো আসবাবপত্র ক্রয়ের জন্য 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং প্রত্যেকটা স্কুলকে রক্ষণাবেক্ষণ করার জন্য, হয়তো কোথাও রঙের দরকার, রং করতে হবে, কোথাও হয়তো কোনো একটা দেয়াল খুব ভেঙে গেছে সেটাকে সারাতে হবে, তো প্রাতিষ্ঠানিক রক্ষণাবেক্ষণের জন্য 125 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার আগামী 3 বছরে 3,900 কোটি টাকা ব্যয়ে 800টি প্রতিষ্ঠানকে কর্ণাটক পাবলিক স্কুলে উন্নীত করার পরিকল্পনা করেছে। বুঝতে পারছো, আমাদের রাজ্যে এসব হয় না, ঠিক আছে, অন্যান্য রাজ্যে হচ্ছে। 15,000 স্কুলে শিক্ষক কর্মীকে নিয়োগ করা হবে। বুঝতে পারছো, দেখো নেক্সট এবার আমরা চলে আসছি নারী কল্যাণমূলক যে সমস্ত প্রকল্প। বাজেটে নারী কেন্দ্রিক কর্মসূচির জন্য 94,663 কোটি টাকা এবং শিশু কল্যাণ উদ্যোগের জন্য 63,135 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, এর মধ্যে একটি প্রধান প্রকল্প হচ্ছে গৃহলক্ষ্মী কর্মসূচি। যারা যোগ্য মহিলা, যেরকম ভাবে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডার আছে, যেরকম ভাবে অন্য জায়গায় অন্য কোনো প্রকল্প আছে অ্যাকাউন্টে টাকা পাঠানো, ঠিক একই রকম ভাবে 2,000 টাকা আর্থিক সহায়তা করা হবে যারা যোগ্য মহিলা তাদেরকে। ঠিক আছে, তো দেখো নারী কেন্দ্রিক কর্মসূচির জন্য 94,663 কোটি টাকা আর শিশু কল্যাণ উদ্যোগের জন্য 63,135 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের জন্য
বিনামূল্যে বাস ভ্রমণের প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। যারা মহিলা তারা সরকারি বাসে বিনামূল্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করতে পারবে, ঠিক আছে, কোনো টাকা পয়সা লাগবে না। তার জন্য 5,300 কোটি টাকার একটা বাজেটের বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই উদ্যোগগুলো রাজ্য জুড়ে মহিলাদেরকে আর্থিক নিরাপত্তা দেবে এবং তাদেরকে আরো এম্পায়ার করে তুলবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবার এই কোশ্চেনটার অ্যান্সার একটু দিয়ে দিই। একজন বলছে, আমি নতুন তো জানি না, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। দেখো, শুভঙ্কর পারুই বলেছে যে হোয়াই টিচার্স সেন্ড দেয়ার ওন কিডস সেন্ড টু প্রাইভেট স্কুল। তো দেখো, এটা পরিষ্কার বিষয় এটাই যে যতদিন না পর্যন্ত, যখনই এটা একটা খুব নর্মাল বিষয়, যখনই মানে যেমন আমার বাবা মা দুজনই হচ্ছে সরকারি স্কুলের, মানে সরকারি, আমার বাবা সরকারি স্কুলের টিচার ছিলেন, রিটায়ার করে গেছেন। আমার মা এখনো একটি সরকারি কলেজের প্রফেসর। তো আমি সরকারি স্কুলেই পড়াশুনো করেছি, ঠিক আছে। তারপরে 12-এর পর আমি সেন্ট জেভিয়ার্সে পড়েছি। এইবার বিষয়টা হচ্ছে যখনই মানুষের একটা আপলিফমেন্ট হয় আর কি, ঠিক আছে, এবং তার হাতে যদি ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, যে সে তার ছেলে বা মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে পারবে, সে ডেফিনেটলি প্রাইভেট স্কুলেই পড়াচ্ছে। খুব কম, হয়তো 1,000 জনে একজনকে পাওয়া যাবে যার কাছে ক্ষমতা আছে কিন্তু সে তাও সরকারি স্কুলের মধ্যে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে। এরকম খুব কম দেখা যেতে পারে, দেখাও অবশ্যই দেখা যাবে, এরকম দেখা যাবে, কিন্তু সেটা খুব কম। এবার এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে, দেখো, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যেমন আমার বাবারা 5 ভাই 3 বোন ছিল, আমার মায়েরাও প্রায় 8-9 ভাই বোন ছিল। তো আগেকার দিনে প্রচুর বাচ্চারা হতো, তারা কিভাবে বড় হয়ে উঠছে সেইভাবে কিন্তু বাবা মারা অতটা মনোযোগ দিত না। কিন্তু আস্তে 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 যত যুগ পাল্টাচ্ছে তত কি হচ্ছে যে এখন একটাই চাইল্ড নেওয়ার সম্ভাবনা রয়েছে বাবা মায়ের দুজনের, বা খুব বেশি হলে দুজন, এবং সেই একজন চাইল্ডের ওপর যতটা তাকে যত্ন করে পড়াশুনো করানো যায়, যতটা তার কেয়ার করা যায়, যতটা তার ভবিষ্যৎকে সুরক্ষিত করা যায়, এই সমস্ত বিষয় কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে, ঠিক আছে। বলেছো, বুঝেছো? তো ওটা একটা প্রত্যেকের নিজস্ব, যখনই আমাদের সরকারি স্কুল আরো ডেভেলপ করবে, ধরো তোমার জায়গায় এমন একটা সরকারি স্কুল আছে যে সরকারি স্কুলের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, ঠিক আছে, এবং তোমার বিভিন্ন রকম, মানে বেসরকারি স্কুলের মধ্যে অনেক রকমের ইনিশিয়েটিভ নেওয়া যায়, অনেক রকম সিলেবাসে চেঞ্জ করা যায়, অনেক রকমের কার্যপ্রণালী শেখানো যায়, সেগুলো সরকারি স্কুলে অতটা হয় না, এটাও সত্যি কথা। তো এই জন্য অনেকে কি করে যে বেসরকারি স্কুলে পড়ায়, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট, এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, 2026 সালে সরকার 2,000 কোটি টাকার কর্ণাটক ইলেকট্রনিক বাস কর্মসূচি ঘোষণা করেছে। 2,000 কোটি টাকার এই কর্মসূচির আওতায় সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় 4,000 ইলেকট্রিক বাস যুক্ত করবে এবং 94টি বাস ডিপো তৈরি করবে, ঠিক আছে। যানজট কমাতে বেঙ্গালুরুতে একটা ইন্টারমিডিয়েট রিং রোড নির্মাণ করা হবে, ঠিক আছে। ড্রোন, অ্যান্টি ড্রোন সিস্টেম, সিসিটিভি নেটওয়ার্ক সহ 354 কোটি টাকার পুলিশ আধুনিকীকরণ প্রকল্প নিয়ে আসা হয়েছে। দেখো, পুলিশদের আধুনিকীকরণ প্রকল্প মানে পুলিশটা যাতে আরো আধুনিক বিভিন্ন রকম সরঞ্জামকে ইউজ করে তারা যাতে আরো ভালোভাবে তাদের কাজ করতে পারে, সেই জন্য ড্রোন, অ্যান্টি ড্রোন সিস্টেম, সিসিটিভি নেটওয়ার্ক, এগুলোর মাধ্যমে কি হবে, এখন হয়তো কোথাও কোনো রকম কোনো প্রবলেম হয়েছে, কোথাও হয়তো কোনো একটা রাস্তায় কোনো গন্ডগোল হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজকে চেক করা, বা কোথাও হয়তো একটা মিছিল হচ্ছে, সেই মিছিলটাকে ভালো করে নজরে রাখার জন্য ড্রোনকে ব্যবহার করা, এই সমস্তগুলো আধুনিকীকরণ, মানে পুলিশের মধ্যে এই আধুনিকীকরণগুলো করা হচ্ছে। তার জন্য 354 কোটি টাকার পুলিশ আধুনিকীকরণ প্রকল্প নিয়ে আসা হয়েছে ড্রোন, অ্যান্টি ড্রোন সিস্টেম, সিসিটিভি নেটওয়ার্কে। আইআইএসসি এবং ইসরোর সহযোগিতায় বেঙ্গালুরু রোবোটিক্স এবং এআই উদ্ভাবন অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। আইআইএসসি এবং ইসরো এই দুটো সংস্থার সহযোগিতাতে বেঙ্গালুরুতে রোবোটিক্স এবং এআই কে তৈরি করার জন্য একটা অঞ্চল কিন্তু প্রতিষ্ঠা করা হচ্ছে। ওকে, তো এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে,
বুঝেছো? চলো এই প্রশ্নের অ্যান্সার প্রত্যেকে দিয়ে দাও। গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে মাসিক কত আর্থিক সহায়তা প্রদান করা হবে? কর্ণাটক থেকে এই প্রকল্পটা চালু করা হয়েছে, যে প্রকল্পের নাম, এগুলো একটু শর্ট নোট বানিয়ে নেবে, ঠিক আছে, ছোট ছোট করে। গৃহলক্ষ্মী প্রকল্প এটা কোন রাজ্য সরকার চালু করেছে? কর্ণাটক রাজ্য সরকার চালু করেছে। এবং এই গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে কত টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে? তো রাইট আনসার কি হবে? 2000 টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে, ঠিক আছে, 2000 টাকা। বোঝা গেল? তো এইভাবে আমাদের কিন্তু পড়তে হবে, যত ইন্টারেস্ট নিয়ে পড়বে তত কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে। হাতে আস্তে আস্তে একদম সময় কম হয়ে আসছে, আমি তোমাদের ঝটপট একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখো, কেরালা সরকার একটা ইন্ট্রোডিউস করেছে নতুন অ্যাপ, হেলথ কেয়ার সার্ভিসকে আরো ভালো করে অ্যাক্সেস করার জন্য, নাগরিকরা যাতে হেলথ কেয়ার সেক্টরটাকে আরো ভালো করে অ্যাক্সেস করতে পারে তার জন্য ইন্ট্রোডিউস করেছে মি হেলথ অ্যাপ, ঠিক আছে। স্বাস্থ্যসেবা পরিষেবাকে সহজে পাওয়ার জন্য কেরালা মি হেলথ অ্যাপ চালু করেছে। কেরালা নাগরিকদের নিকটবর্তী হাসপাতাল, পরিষেবা, ব্লাড ব্যাংক এবং ল্যাবরেটরি খুঁজে পেতে সাহায্য করার জন্য, দেখো কেরালা গভর্নমেন্ট এই যে মি হেলথ অ্যাপ চালু করেছে, এই অ্যাপ চালু করার মূল উদ্দেশ্য কি এবং এই অ্যাপ চালু করার ফলে নাগরিকরা কিভাবে সহযোগিতা পাবে এই অ্যাপের দ্বারা, সেটা একটু আমরা দেখে নিই। কেরালার নাগরিকরা কাছাকাছি কি হসপিটাল আছে সেটা জানার জন্য, কি কি সে হসপিটালে পরিষেবা আছে, কখন কোন ডাক্তার বসে, কখন কোন সময়ে গেলে কোন ডাক্তারে আমি ভিজিট করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি চলে আসি ব্লাড ব্যাংক, মানে কারো হয়তো রক্তের দরকার, সেটা ব্লাড ব্যাংক কোথায় আছে, কতটা রক্ত আছে, ল্যাবরেটরি, এগুলো খুঁজে পেতে সাহায্য করবে কোন অ্যাপ? মি হেলথ মোবাইল অ্যাপ। তো এই অ্যাপটি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং ওপি টিকিট তৈরির সুবিধাও প্রদান করে, যা রাজ্য জুড়ে সরকারি স্বাস্থ্য সেবা সুবিধাগুলিতে অ্যাক্সেসকে উন্নত করে। স্যার আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের এক্সাম দিতে গিয়েছিলাম। ওকে, আপনার সব সিএ কমন পেয়েছে, আমি তো খুব খুশি। আচ্ছা থ্যাংক ইউ, কোনো চিন্তা করো না সঙ্গীতা মণ্ডল, আমি তোমার এই মেসেজটা আমাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি যাতে সবাই তোমার খুব ভালো। ঠিক আছে সঙ্গীতা, দেখো আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের এক্সাম দিতে গিয়েছিল, সব সিএ কমন পেয়েছে। আমি যেভাবে তোমাদেরকে সিএ পড়াই, আমি সবসময় বলি ওয়েবসাইট চেক করো, তার সাথে সাথে ওয়েবসাইটটাকে একদম ফেসবুকের মতো ইনস্টাগ্রামের মতো ওয়েবসাইটটাকে ফলো করতে হবে। আর জাস্ট তোমাকে খুব ইন্টারেস্টের সাথে পড়তে হবে। দেখো আমি যে কটা নিউজ পড়ালাম এগুলো খাতায় একটু ছোট্ট করে লিখে রেখে দেবে, আর মনে রাখার জন্য তোমাকে কোনো চাপ নিতে হবে না, এমনি মনে থাকবে, ঠিক আছে। গৃহলক্ষ্মী প্রকল্প 2000 টাকা করে দেয়া হবে, কর্ণাটক সরকার নিয়ে এসছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেখানেও তো দেখতেই পাচ্ছ 1500 টাকা করে দেওয়া হচ্ছে। দেখো তো এই অ্যাপটা কি করবে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট, ধরো তুমি কোনো ডাক্তারকে দেখাতে চাও, অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের সুবিধা প্রদান করবে। আর কি করবে, টিকিট বুকিং, ঠিক আছে, এই সমস্ত কিছু কাজকর্ম করে দেবে, যা রাজ্য জুড়ে সরকারি স্বাস্থ্যসেবা সুবিধাগুলোকে অ্যাক্সেস দেবে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট আমরা চলে আসি। দেখো প্রতিটা হাসপাতালে কি কি চিকিৎসা সেবা উপলব্ধ রয়েছে, মানে প্রত্যেকটা হাসপাতালে কি কি তুমি চিকিৎসা পাবে সেটাও কিন্তু এই অ্যাপটা তোমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট এবার আমরা চলে আসি, হাতে আমাদের সময় কম আছে। দেখো নেক্সট দেখে নাও, গুজরাট লঞ্চ করেছে হার স্টার্ট 5.0, বিগ বুস্ট ফর হিউম্যান এন্টারপ্রেনিয়ার অ্যান্ড স্টার্টআপস। তো দেখো হার স্টার্টস এই যে প্রোগ্রামটা, এটা মহিলা এন্টারপ্রেনিয়ারদের জন্য তৈরি করা একটি প্রোগ্রাম, যেটা অলরেডি অনেক দিন আগে স্টার্ট করা হয়েছিল। এটা হার স্টার্ট 5.0, এটা পঞ্চম সংস্করণ। এটা গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল চালু করেছে। দেখে নাও, গুজরাট স্টার্ট 5.0 চালু করেছে মহিলা উদ্যোক্তা এবং স্টার্টআপ যে সমস্ত
কোম্পানিগুলো আছে সেই স্টার্ট আপ কোম্পানিগুলোকে মহিলারা যে সমস্ত স্টার্ট আপ ইকোসিস্টেমকে পরিচালিত করে তাদেরকে হেল্প করার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাট বিশ্ববিদ্যালয়ে নারী উদ্যোক্তাদের মেন্টরশিপ ও বাজার অ্যাক্সেসের জন্য হার স্টার্ট 5.0 প্রোগ্রাম চালু করেছে। এই যে দেখতে পাচ্ছ এই ভদ্রলোককে, ইনি হচ্ছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এই যে হার্টস্টাক উদ্যোগ, এই উদ্যোগের মধ্যে দিয়ে যারা মহিলা এন্টারপ্রেনার রয়েছে তারা কি কি নির্দেশ পান, কিভাবে বিজনেসটাকে গ্রো করবে, কিভাবে স্টার্ট আপটাকে বিল্ড করবে, কিভাবে তার প্রোডাক্টটাকে বাজারে নিয়ে আসবে, কিভাবে সেই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেবে, সেখান থেকে কি করে ইনকাম হবে, ঠিক আছে, এই সমস্ত বিষয় স্টার্ট আপের সাথে যুক্ত বিভিন্ন বিষয়। আর এই প্রোগ্রামটা গুজরাট বিশ্ববিদ্যালয় স্টার্ট আপ এবং উদ্যোক্তা কাউন্সিল দ্বারা পরিচালিত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি, খুব ইন্টারেস্ট নিয়ে এগুলো পড়তে হবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের আরেকটা ভালো নিউজ পড়াই, দেখে নিই। দেখো এটা খুব একটা ভালো নিউজ, এটা তোমাদের দেখিয়ে দিই। কুনো ন্যাশনাল পার্ক, এই কুনো ন্যাশনাল পার্ক কোথায় আছে বলতো? আছে আমাদের মধ্যপ্রদেশে। ঠিক আছে, তো দেখো এই কুনো ন্যাশনাল পার্কে বতসোয়ানা থেকে চিতা নিয়ে আসা হয়েছিল, আবার চিতা নিয়ে আসা হচ্ছে। তো বতসোয়ানা থেকে কুনো ন্যাশনাল পার্কে চিতা নিয়ে আসা হচ্ছে। তো বতসোয়ানা থেকে যে চিতা নিয়ে আসা হচ্ছে, সেই চিতা নিয়ে আসার আগে কুনো জাতীয় উদ্যানে প্রথমবারের মতো একটি বিপন্ন প্রজাতির বনো পেঁচা দেখতে পাওয়া গেছে, এই ভদ্রলোককে দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, তো দেখো বনো পেঁচা দেখতে পাওয়া গেছে, এটা আবিষ্কার করেছে পেঁচার পরিচিত পরিসরকে প্রসারিত করে মধ্যপ্রদেশে প্রজেক্ট চিটার অধীনে জীববৈচিত্র্যের যে জায়গাটা সেটা উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ বতসোয়ানা থেকে 8টা চিতা আসছে, 8টা চিতা। সেই 8টা চিতা আসার আগেই মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে একটি বন্যপ্রাণী বিস্ময়কর দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তো দেখতেই পাচ্ছ এই বন্য প্রাণীটিকে দেখতে পেয়েছি। স্যার এখন যে ওয়ার্ল্ড কাপ ম্যাচ হচ্ছে সেটা নিয়েও কারেন্ট নিউজ হবে? একদমই তোমাদের তো প্রথমেই আমি ওয়ার্ল্ড কাপ ম্যাচ নিয়েই তোমাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট এবার আমরা চলে আসি। তো দেখো বতসোয়ানা থেকে কিন্তু কুনো ন্যাশনাল পার্কে 8টা চিতা আসছে এবং এই বনো প্যাঁচাটাকে কিন্তু আবার আমরা দেখতে পেয়েছি অনেক দিন পর। এবং এই কুনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ আছে। স্যার আমাদের বাড়িতে 4টে পেঁচা থাকে? আরে বাবা, তো বিশাল ব্যাপার, কি বলছো? ওয়াও, সত্যি দারুণ ব্যাপার, ছবি তুলে পাঠিও আমাকে, দেখবো। আচ্ছা চলো, আচ্ছা এটা বলেই আজকে আমি শেষ করছি। ঠিক আছে, এটা বলেই আজকে আমি শেষ করছি। মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে লঞ্চ করা হয়েছে দিব্যাং সহায়ক পোর্টাল ফর ইজি অনলাইন ডিসেবিলিটি স্কিম। তো দেখো মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে দিব্যাং সহায়ক পোর্টাল চালু করা হয়েছে। দিব্যাং সহায়ক পোর্টাল মানে যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে, তো সেই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প আছে। সেই কল্যাণমূলক প্রকল্পগুলো যাতে অনলাইনে আবেদন করা যায়, রিয়েল টাইম ট্র্যাকিং করা যায় যে যারা এই প্রকল্পের পাওয়ার যুক্ত, সেই সমস্ত যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদেরকে এই পোর্টালের অ্যাক্সেস দেয়া হবে। তো এই পোর্টালের মাধ্যমে সেই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিভিন্ন স্কিমের সুযোগ সুবিধা প্রদান করা হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, বোঝা গেল? চলো, আচ্ছা লাস্ট আরেকটা আমি ওয়েস্ট বেঙ্গলের একটা নিউজ পড়িয়ে দিই। তো দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে একটা মৌ সাইন করা হয়েছে। তো সেটা কি নিয়ে মৌ সাইন করা হয়েছে আমরা একটু দেখে নিই। তো দেখো ইছামতি বলে একটা নদী আছে, ইছামতি নদী, আর একটা আছে জলঙ্গি নদী। তো ইছামতি এবং জলঙ্গি নদী, এই দুটো নদীর জন্য একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে। তার জন্য জিআইজ এর সাথে কিন্তু একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তো ইছামতি এবং জলঙ্গি নদীর অববাহিকা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির জন্য পশ্চিমবঙ্গ জিআইজেড এবং এসএমজির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নদী বন্ধনের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ঘোষণা করা হয়েছে।
তো দেখো এই যে মাস্টার প্ল্যানটা ইছামতি এবং জলঙ্গি নদীকে নিয়ে কি রকমের ধরনের মাস্টার প্ল্যান দেখে নাও, যাতে এই দুটো নদীর মধ্যে দূষণকে নিয়ন্ত্রণ করা যায়, কন্টিনিউ যে নদীর পার ভেঙে যাচ্ছে সেই ক্ষয়কে যাতে বন্ধ করা যায়, ঠিক আছে, নদীর যে জলের প্রবাহ সেই প্রবাহকে যাতে আবার জলের ফ্লোকে পুনরুদ্ধার করা যায়, তার জন্য কিন্তু এই মাস্টার প্ল্যানটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, নদী বন্ধন বলে একটা প্রকল্প, এই প্রকল্পের কথা আমি তোমাদের পড়িয়েছিলাম। এটা বলতে পারো 2025 সালের যে বাজেট ঘোষণা করা হয়েছিল আমাদের রাজ্য সরকার থেকে, সেখানে নদী বন্ধন বলে একটা প্রকল্পের কথা বলা হয়েছিল। যে প্রকল্পে দেখো লেখাই আছে 2025-26-এর যে বাজেট, সেই বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছিল এই নদী বন্ধন প্রকল্পে। এবং এই নদী বন্ধন প্রকল্পের মূল উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গ জুড়ে নদী উপবাহিকার জন্য ব্যাপক অববাহিকা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরি করা। সেখানে 39টি নদীকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ইছামতি ও জলঙ্গিকে প্রথমে নির্বাচন করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তার জলের ফ্লোকে আবার পুনরায় নিয়ে আসা, এবং তার সাথে সাথে এই নদীগুলোর সাথে যে সমস্ত মানুষের জীবিকা জড়িয়ে আছে তাদের জীবিকা যাতে বজায় থাকে সেই দিকটা দেখা। তো এইগুলোর জন্য এই নদী বন্ধন উদ্যোগটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাস এতটা অবধি আমি রাখছি। কেমন লাগলো আজকের ক্লাস? যদি ক্লাস ভালো লাগে তাহলে প্রত্যেকে ক্লাস থেকে বেরোনোর সময় 5 স্টার রেটিং দিয়ে দিও, যদি তোমার মনে হয় ক্লাস থেকে তুমি কিছু শিখতে পেরেছো। আর আমি এই সপ্তাহের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পিডিএফটা, যেটা আমাদের এখানে আছে আর কি, ঠিক আছে, সেই পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, শেষ হয়ে গেল, এই তো শুরু করলেন। আসলে আমি এমন ভাবে পড়াই যে বুঝতেই পারো না যে টাইম কখন 50 মিনিট ক্রস করে গেছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবার কালকে সকাল 8টায় সি এর ক্লাসে, প্রত্যেকে চলে এসো, দুর্দান্ত ক্লাস হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। হ্যাঁ, কাল থেকে আবার ক্লাস শুরু হবে সকাল 8টা থেকে। ঠিক আছে, দুর্দান্ত ক্লাস হবে। সি এর বলতে পারো একদম ওয়ান অফ দা বেস্ট ক্লাস নিয়ে আসছি সকাল 8টায় কাল থেকে। একদমই আমিও বুঝতে পারি না যখন আমি পড়াই আর কি, যে কিভাবে আমি যে 50 মিনিট পড়িয়ে দিয়েছি সেটাই বুঝতে পারি না। পড়াতে পড়াতে কিভাবে টাইম চলে যায়। ঠিক আছে, তোমাদেরও ক্ষেত্রে তাই মনে হয় হয়তো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই। মাত্র 1 ঘন্টা, ভালো লাগে না? কাল থেকে ক্লাস হবে আবার সকাল 8টা থেকে, ঠিক আছে, চিন্তা করো না।